হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমাদের অঙ্কের প্র্যাকটিস সেট 11 নম্বর আলোচনা হবে। আমরা কিন্তু রেগুলার এই ভিডিওগুলো দিচ্ছি তোমরা যাতে দেখো এবং দেখে তোমাদের কোনো বেনিফিট হয়। তোমরা যদি সেগুলো না দেখো এবং রেগুলারলি ফলো না করো তাহলে কিন্তু এইগুলো দেওয়ার কোনো সার্থকতা থাকছে না। তো দয়া করে ভিডিওগুলো দেখো এবং নিজেদের যতটা সম্ভব এক্সেল করার চেষ্টা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে কিনা রেগুলারলি ভিডিওগুলোর আপডেট পাও। আমরা কিন্তু এই যে কমপ্লিটলি ফ্রি ভিডিওগুলো দিচ্ছি, এই ফ্রি ভিডিও ছাড়া আমাদের অন্য কোনো পারপাস নেই। আমরা কোনো এরপরে এরকম নয় যে পেইড ভিডিও আনবো এবং তার মাধ্যমে তোমাদের থেকে কোনো একটা চার্জ দাবি করব, এরকম কিছু নয়। আমরা সম্পূর্ণ ফ্রিতেই এগুলো প্রোভাইড করব। তাই তোমাদের বারবার বলছি ভিডিওগুলো দেখো এবং যদি তোমাদের কোনো রকমভাবে কিছু মনে হয় যে এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, সেক্ষেত্রে সেইটা বলো, তাহলে আমরা সেভাবেও জিনিসটাকে করতে পারি। তো এবারের কিন্তু আমাদের চাকরির যে টার্গেটটা রাখা হয়েছে এই সিরিজের মাধ্যমে সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি কনস্টেবল। তো এই পরীক্ষাগুলোকে টার্গেট রেখে আমাদের এই এক্সামের প্রিপারেশনের জন্যই আমরা এগুলোকে করছি, এই সিরিজটাকে আনছি। সিরিজটা এইভাবে চলছে যে আমাদের প্রত্যেক দিন সোম থেকে শনিবার পর্যন্ত 8টার সময় রিজনিংয়ের ক্লাস থাকছে, 10টার সময় সোম থেকে শনিবারই ম্যাথ ক্লাস থাকছে এবং এই ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস নিচ্ছি আমি তোমাদের পলাশ স্যার। এছাড়া 9টার থেকে সোম মঙ্গলবার থাকছে জিকের ক্লাস। প্রত্যেক দিন সোম এবং মঙ্গলবার, প্রত্যেক সোম এবং মঙ্গলবার থাকছে জিকের ক্লাস, যেটা নিচ্ছেন শোভন স্যার। বুধ এবং বৃহস্পতিবার থাকছে সায়েন্সের ক্লাস, যেটা নিচ্ছেন ফিরোজ স্যার, এটাও 9টা থেকে থাকছে। এবং শনি এবং শুক্র এবং শনিবার ইংলিশ ক্লাস, যেটা নিচ্ছেন সুমন স্যার। তো তোমরা চেষ্টা করো রেগুলারলি ক্লাসটাকে ফলো করার এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও সুন্দর করে তোলার। যদি এখনো পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে অবশ্যই এই নাম্বারে একবার হাই লিখে মেসেজ করো, যাতে কিনা আমরা রেগুলার বেসিসে তোমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করছি তার লিঙ্ক থেকে শুরু করে সেই পিডিএফগুলোকে তোমরা পেতে পারো। আজকের প্রথম প্রশ্নে চলে আসা যাক, যেটা কিনা আমরা লাস্ট দিন হোমওয়ার্ক হিসেবেও দিয়েছিলাম। এখানে 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে। এটা কিন্তু আমরা আগের দিনের হোমওয়ার্ক ছিল। তো হোমওয়ার্কটার যদি দেখি, চতুর্থ সমানুপাতিক মানে ধরো এ ইজ টু বি সমানুপাতিক সি ইজ টু ডি যদি বলা থাকে, তাহলে এখানে চতুর্থ সমানুপাতিক হচ্ছে ডি, এটার কথা জিজ্ঞেস করেছে। যদি এরকম থাকে মনে রাখতে হবে এ ইন্টু ডি ইজ ইকাল টু বি ইন্টু সি হয় সবসময়। এবার আমার এখানে ডিটা যদি বের করতে হয়, ডিটা জানি না যেহেতু এখানে চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে, বি ইন্টু সি বাই এ। একইভাবে আমার এখানে কি কি দেওয়া আছে, 8:16 সমানুপাতিক 24 ডিটা জানা নেই। তাহলে 8 × ডি সমান সমান 16 × 24, যেটা এক্ষুনি বললাম। ডি এর মান কি হবে, 16 × 24 ভাগ 8, 2। ডি এর মান 48 হবে। অপশন বি এখানে কারেক্ট। অঙ্কগুলো যখন আলোচনা করছি চেষ্টা করবে যে সেটাকে ভিডিওটাকে পজ করে ওই অঙ্কটাকে নিজেরা একবার সলভ করার, যাতে কিনা তোমাদেরও এটার একটা প্র্যাকটিস হয়ে যায়। 5টি সংখ্যার সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় যদি 75 হয়, তৃতীয় নম্বরটি 115, শেষ দুটি নম্বরের গড় কত? 5টি সংখ্যার সমষ্টি বলা আছে 555 এবং সেটা ক্রমিক সংখ্যা কোথাও বলা নেই, যে কোনো 5টি সংখ্যা এ বি সি ডি ই, 5টি সংখ্যার সমষ্টি 555। প্রথম দুটো নম্বর মানে এ প্লাস বি এর গড় কত, 75, আর তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কত? ওকে, সি এর মান 115। আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি, এ প্লাস বি এর মান কত? গড় তো 75, তাহলে সমষ্টি কত? 150। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এর থেকে
এটা কিনা সমষ্টি 555, তার মধ্যে থেকে a প্লাস বি এর মান 150, সি এর মান 115, যদি বাদ দিই এ আর বি কেটে গেল, সিও বাদ দিই সিও কেটে গেল, তাহলে এইগুলো যদি এর থেকে বাদ দিই কত পড়ে থাকবে? 0, 5 আর 1 6 এর পরে 9, হাতে 1, 290। এটা হচ্ছে ডি প্লাস ই। তাহলে ডি প্লাস ই এর অ্যাভারেজ কত? বাই 2 করে দিই, 290 বাই 2, 145। দেখে নাও, এটা কিন্তু অ্যান্সার হবে না। 290 অ্যান্সারে দেওয়া ছিল অপশানে, এটা হবে না, হবে হচ্ছে এ কারেক্ট অ্যান্সার। কারণ এখানে অ্যাভারেজ বের করতে বলেছে, গড় বের করতে বলেছে। সমষ্টি এবং গড়ের ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একই কর্মক্ষমতা বা কার্যক্ষমতা সম্পন্ন দুটি ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কার্যক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? দুইজন ব্যক্তি দুইটি কাজ, সব কাজ কিন্তু সমান কাজ এবং প্রত্যেক ব্যক্তির কার্যক্ষমতা কিন্তু সমান, এটা ধরে এখানে বলে দেওয়া আছে এবং এই ধরেই আমাকে অঙ্কটা করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে দুইজন ব্যক্তি দুটি কাজ করে 2 দিনে, তাহলে একজন ব্যক্তি একটি কাজ করে কত দিনে? দেখো, একজন ব্যক্তি যদি কাজ করে তাহলে দিন বেশি লাগবে, কিন্তু যেহেতু একটি কাজ তাই আবার দিন কমে গেল। মানে এখানে কাজ কমে যাওয়ার জন্য দিন ভাগ হয়ে যাবে এবং জন কমে যাওয়ার জন্য দিন বেড়ে যাবে। একবার বাড়ছে দুগুণ হচ্ছে, একবার দুভাগ হচ্ছে, তার মানে একই থেকে গেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি এখানে কেটেও দিতে পারি, শুধু 2 পড়ে থাকছে। 100 জন ব্যক্তি 100টি কাজ করে। দেখো, 100 জন যখন হয়ে যাচ্ছে তখন আবার দিন সংখ্যা কমে যাবে, কারণ লোক বেড়ে গেছে, দিন কম লাগবে। কিন্তু আবার যখন 100টি কাজ হবে তখন আবার দিন বেড়ে যাবে, যেহেতু অনেক বেশি কাজ। তার মানে আলটিমেটলি 2 দিনই লাগবে। 100 জন ব্যক্তি যদি 100টি সমান কাজ করতে যায় তাহলে 2 দিনই লাগবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অনেকেই এখানে আন্দাজে এটা 100তে টিক মেরে দেয়, কিন্তু 100 কিন্তু হবে না, মাথায় রাখবে। মানে অনেকটা ওই রকম যে দুইজন ব্যক্তি 2 দিনে 2টি কাজ করে, তাহলে 100 জন ব্যক্তি 100 দিনে 100টি কাজ করবে, এরকম ব্যাপার। তো অ্যাকচুয়ালি হয় না তাই। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4। 7টি সংখ্যা আছে এ প্লাস বি। 7টি সংখ্যা কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি। প্রথম 4টির গড় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2, সরি গড় বলেছে বাই 4, 4টি সংখ্যা, গড় হচ্ছে 4। শেষ 4টির গড়ও 4। শেষ 4টি মানে বি, সরি ডি। শেষ 4টির মধ্যে কি কি পড়ছে? ডি, ই, এফ, জি। তাদের গড় এটাও 4। যদি 7টির গড় 3 হয়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, পুরোটার গড় 3। এবার কোনটার মান কত আসছে দেখি। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করলে কি হবে? 4 4 16। এইদিকে ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি করলে কত হবে? 4 4 16। আর এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি করলে কত হবে? 3 7 21। এই হয়ে গেল টোটাল কতগুলো কি আসছে সেই ব্যাপারটা। এবার আমাকে বলেছে চতুর্থ সংখ্যাটি বের করো। এখানে আমি যদি এই দুটোকে যোগ করি কি আসবে একটু খেয়াল করে দেখো। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচেরটায় ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। এই ডিটা দেখো খেয়াল করে দুবার এসছে, ইজুকাল টু 16 যোগ 16, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি।
আর এর সঙ্গে একটা একটা ডি এক্সট্রা আছে ইজুকাল টু 32। আর এখানে শুধু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি আছে। তাহলে এইটাকে যদি এখান থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে, ডি পড়ে থাকবে, একটা এক্সট্রা ডি আছে, সেটার মান কত, 32 মাইনাস 21, দ্যাট ইজ 11। ডি এর মান হচ্ছে 11, অপশন ডি কারেক্ট। ডি এর মান 11, অপশন ডি কারেক্ট। 5 নাম্বার, একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? বেশ, কোনো একটা সংখ্যা আছে যাকে 119 দিয়ে, মানে একটা সংখ্যা যদি n হয় তাকে 119 দিয়ে ভাগ করেছি, 19 অবশিষ্ট আছে। এবার এইটা কত আমি কিন্তু জানি না, এটা খেয়াল করে রাখো। এবং যতক্ষণ না পর্যন্ত আমি ভাগফলটা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত ভাজ্যটাও জানতে পারবো না, কারণ এখানে 1 2 3 4 ভাগফলে অনেক কিছু বসতে পারে, কত বসবে আমি এখানে জানি না। কিন্তু এই রকম অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে আগে একটা জিনিস একটু চেক করে নেওয়া দরকার, যদি এখানে মান নির্ণয় করা সম্ভব নয় এইরকম কিছু একটা অপশান থাকতো তাহলে ওইটাও হতে পারে অ্যান্সার। কখন, যদি এই যে প্রথমবার যেটা দিয়ে ভাগ করা হয়েছে মানে 119 যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটাকে দ্বিতীয়বার যেটা দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে যদি না মেলে, এখানে দেখো 7 অক্ষে 7 49, 7 7 49, এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা মিলছে বলেই অঙ্কটার একটা প্রপার অ্যান্সার বেরোবে। যদি না মিলতো তাহলে অ্যান্সার হতো নির্ণয় করা, মান নির্ণয় করা সম্ভব নয়, কত অবশিষ্ট থাকবে, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে তা নির্ণয় করা সম্ভব নয় তখন হতো। কিন্তু আমি এটা না চেক করলেও চলতো, কেন, এখানে ওই রকম কোনো অপশান নেই যে মান বের করা সম্ভব নয়। এখানে যেহেতু 4টেই প্রপার অ্যান্সার দেওয়া আছে তাই আমি এটা শিওর থাকতে পারি যে অ্যান্সার বেরোবেই। এবার তাহলে অ্যান্সার বেরোবে কি করে? বেরোবে হচ্ছে, সহজ উপায় হচ্ছে এই 19টাকে নাও, প্রথমবার যে অবশিষ্ট এসছে সেই 19টাকে দ্বিতীয়বার যেটা দিয়ে ভাগ করা হচ্ছে বলেছে ওইটা দিয়ে ভাগ করে নাও। কত হচ্ছে, 7 দুগুণী 14 এবং 5 পড়ে থাকছে। তো এই 5ই হচ্ছে অ্যান্সার, কিন্তু অপশন বি এখানে কারেক্ট। প্রথমবার যেটা দিয়ে ভাগশেষ থাকছে, প্রথমের ভাগশেষ কে ভাগ করবে দ্বিতীয় ভাজকটা দিয়ে, যেটা ভাগশেষ আসবে সেটাই উত্তর। এটা মাথায় রাখো, দরকার হলে লিখে নাও, এটা কাজে লাগবে তোমাদের আলটিমেটলি। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে 941 স্টার 579642 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? কি আছে, 941, এখানে একটা গ্যাপ আছে 579642, ধরলাম এখানে এক্স আছে। এবার খেয়াল করে দেখো 11 দিয়ে যদি সংখ্যাটা বিভাজ্য হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অল্টারনেট ডিজিটগুলোর যোগফল দেখতে হবে। অল্টারনেট ডিজিট বলতে 9-এর পরে 1 আসে, 1-এর পরে 5 আসে, 5-এর পরে 9 আসে, 9-এর পরে 4 আসে, এই হয়ে গেল অল্টারনেট ডিজিটগুলো। যোগফল মানে 9 প্লাস 1, সরি 4 নয়, 9 প্লাস 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 4। উল্টো দিকে বাকি যে অল্টারনেট ডিজিটগুলো আছে সেগুলোরও যোগফল তোমায় বের করতে হবে। 1 2 3 4 5, 4 প্লাস এক্স প্লাস 7 প্লাস 6 প্লাস 2 কত হচ্ছে, 6 আর 2 8 আর 7 15 16 17 18 19 প্লাস এক্স। এটা হচ্ছে নিচের এই অল্টারনেট ডিজিটগুলোর যোগফল। আর এই দিকের কত আসছে, এই দিকে আসছে হচ্ছে 9 আর 4-এ 13
আর 5 আর 1 6, 13 আর 6 19, 10 আর 9 19, আর 18, আর 10 28। এটা ঠিক আছে, এটা বেরোলো এই দুটোর। তাহলে এবার এদের ডিফারেন্স বা পার্থক্য বের করবে কাদের? এই যে 28 একদিকে আছে, আরেক দিকে 19 প্লাস এক্স আছে, এদের গ্যাপটা। ওকে, এদের গ্যাপ। এবার দেখো এদের গ্যাপ কত। সব সময় এদের গ্যাপ হয় 0 হবে, নয় 11-র কোনো গুণিতক হবে, তবে কি 11 দিয়ে বিভাজ্য হবে। খেয়াল করে দেখো 28 বিয়োগ 19 করলে 9 মাইনাস এক্স বেরোচ্ছে। এবার আমি যদি এই এক্স এর জায়গায় 9 বসিয়ে দিই তাহলে কিন্তু এই গ্যাপটা 0 হয়ে যাবে। এক্স এর জায়গায় আমি কত বসালে গ্যাপটা 0 হবে? 9 বসালে। যদি বসিয়ে দিই তাহলে দেখো 9 মাইনাস 9 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে এক্স এর জায়গায় 9 বসাতে পারি। এবার সেক্ষেত্রে কি হতো একটু খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় 9 বসালে এখানে 28 হয়ে যেত, 28 হয়ে দুই দিকেই 28 হয়ে যেত। এটা তুমি এত ক্যালকুলেশন না করেও বুঝতে পারবে। তুমি এখানে 28 দেখতে পাচ্ছ, এখানেও 28 আনলে তুমি গ্যাপ 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এটা বসাতেই পারো। ওকে, তো এখানে কি হবে? 9। তুমি চেক করে দেখতে পারো যে সংখ্যাটা হবে 9419579642। আমরা জানি 9-এর বিভাজ্যতার নিয়ম কি, সরি 11-র বিভাজ্যতার নিয়ম। 11-র বিভাজ্যতা কিভাবে চেক করব? এটাকে ভাগ করে চেক করতে পারো। আর আমি তো বললামই এখানে এটা বিভাজ্য হবে কিভাবে, সেটা কিভাবে বের করবে আর কি। যেমন 8-11 88, 88-র পরে 6 61, এখানে 55, 55-র পরে হচ্ছে 69, 66, 35 আছে 33, 27 আছে 22, 59 মানে 55, 46 মানে 44, 24 মানে 22, তারপরে 22 মিলে যাবে। ইয়েস, এটা মিলে যাচ্ছে, চেক করে দেখতে পারো তোমরা। তো এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো 7 নাম্বার প্রশ্ন কি বলেছে, যে একটি ট্যাপ 12 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আরেকটি ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধ ভরা ট্যাঙ্কটিকে খালি করতে পারে। 12 ঘন্টার মধ্যে একটা খালি ট্যাঙ্কে ভর্তি করে, ঠিক আছে, আরেকটা ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধ ভরা ট্যাঙ্কটিকে খালি করতে পারে। তাহলে ভর্তি ট্যাঙ্কে খালি করে কত করে? 10 ঘন্টা। অর্ধেক ভরাকে খালি করে তাহলে 20 ঘন্টায়। আর খালি ট্যাঙ্কে ভর্তি করে 12 ঘন্টায়। এই দুটোই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। দুটো আলাদা পাইপ, যদিও যদি দুটো আলাদা ট্যাপ। এটা হচ্ছে ট্যাপ এ, এটা ট্যাপ বি। যদি উভয় কল একসঙ্গে খোলা হয় তবে ট্যাঙ্কটির অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে? ওকে, ধরো ট্যাপ এ আর ট্যাপ বি আছে। ট্যাপ এর কত সময় লাগে? 12 ঘন্টা। ট্যাপ বি এর 20 ঘন্টা। এটা হচ্ছে পুরো ভর্তি করতে, পুরো খালি করতে। আমি সবসময় এদের যে এলসিএম বা লসাগু হবে সেটাকে এদের টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি হিসেবে ধরবো। এটা এক্স্যাক্ট হবে না, বাট আমার ক্যালকুলেশনের সুবিধা করবে। কীরকম? 20 আর 12 লসাগু হচ্ছে 60 হয়, তাহলে 60 লিটার ধরলাম ওর পুরোটার ক্যাপাসিটি। এবার দেখো আমি কি বলতে পারি, ট্যাপ এ এটা কিন্তু ভর্তির ট্যাপ, এটা খালির ট্যাপ। ট্যাপ এ 12 ঘন্টায় যদি 60 লিটার ভর্তি করে তাহলে প্রত্যেক ঘন্টায় 5 লিটার করে ভর্তি করছে। একইভাবে আমি বলতে পারি ট্যাপ বি যদি 20 ঘন্টায় 60 লিটার খালি করে তাহলে প্রতি ঘন্টায় 3 লিটার করে খালি করছে। তার মানে এই দুটো যদি একসঙ্গে খোলা থাকে 2 লিটার প্রতি ঘন্টা ভর্তি হবে আলটিমেটলি, তাই না?
কারণ এখানে 5 লিটার ভর্তি হচ্ছে আর 3 লিটার খালি হচ্ছে, তাহলে আলটিমেটলি 2 লিটার ভর্তি হবে। এর হাফ কত? এর হাফ কত? 30 লিটার। এবার 30 লিটার এইভাবে ভর্তি করতে 2 লিটার প্রতি ঘন্টা হিসাবে কতক্ষণ সময় লাগবে? 15 ঘন্টা। এর অর্ধেক ভর্তি করতে সময় লাগবে। অপশন সি এখানে কারেক্ট। সুন্দর প্রশ্ন, খুব কঠিন নয়, জাস্ট কনসেপচুয়াল। নেক্সট প্রশ্ন। একজন সাঁতারু স্থির জলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়। স্রোতের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? স্থির জলে কতটা যায়? 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে নৌকার সাঁতারুর নিজস্ব গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটা বলাই আছে এটা স্থির জলে। অবশ্যই নিজস্ব গতিবেগ যেটা, সেটাকে স্থির জলেই ধরা হয়, সেখানে কোনো স্রোত নেই এরকম ধরা হয়। স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়। স্রোতের বিপরীতে বা আপস্ট্রিম গতিবেগ কত? একই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়। 6 কিলোমিটার 3 ঘন্টা, মানে 1 ঘন্টা নিচ্ছে বা 3 ঘন্টা, তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বলতে পারি। এটা হচ্ছে আপস্ট্রিমের গতিবেগ। স্রোতের গতিবেগ কত? আচ্ছা, আপস্ট্রিমের গতিবেগ মানে কি? আপস্ট্রিম মানে কি? নিজস্ব গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আচ্ছা, সরি, স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগটা আমাকে বের করতে বলেছে, তাই না? এইটা বলে দিয়েছে যে তোমার আপস্ট্রিমের গতিবেগ কত, বলে দেয় বেরিয়ে করেছি হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে স্রোতের গতিবেগ লাগবে। দেখো, স্রোতের গতিবেগ তাহলে কি হবে? এই 6 কিলোমিটার প্রতি ঘন্টার থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বাদ যাবে, তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্রোতের গতিবেগ। অপশন এ কারেক্ট। 4 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্রোতের গতিবেগ। ফর্মুলা আমরা জানি, সেই হিসাবে করলাম। 100 এর কম কোন ধনাত্মক সংখ্যার বর্গমূল সেই সংখ্যাগুলির মধ্যে হবে? ওকে, প্রশ্নটা কি বলেছে? ট্রিকি লাগছে। 100 এর কম, 100 থেকে কম কোন ধনাত্মক সংখ্যা বর্গমূল সেই সংখ্যাগুলির মধ্যে হবে? দেখো, দেখো প্রথমেই তো এই দুটো বাদ চলে যাবে দুটো কারণে। কারণ এখানে একটা -10 আছে, এখানে -100। প্রথমত বলেছে ধনাত্মক সংখ্যা, তাই এটা হবে না। দ্বিতীয়ত, মাইনাসের রুট করলে এটা একটা কমপ্লেক্স নাম্বার চলে আসে বা ইমাজিনারি নাম্বার চলে আসে। মাইনাসের রুট ওভাবে করা যায় না। আমাদের যে স্কোপ অফ দ্য ক্যালকুলেশন আছে তার মধ্যে মাইনাসের রুট ওভার হবে না।
সুতরাং -10 -100 যেখানে আছে আমি বাদ দিলাম। এবার বলছি যে 100 এর কম কোন ধনাত্মক সংখ্যা। তো বর্গমূল সেই সংখ্যাগুলোর মধ্যে হবে। এবার 100 এর কম ধনাত্মক সংখ্যা বলতে এখানে 1000 আছে, এটাও হবে না। এইটাই হবে বর্গমূল সেই সংখ্যাগুলির মধ্যেই হবে। 0 রুট করলে 0 থাকবে, 10 রুট করলে 3 পয়েন্ট সামথিং হবে অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু যাই হোক না কেন, এবার তুমি বলতে পারো স্যার এটা তো একটা নাম্বার হয়ে যাবে, ইররেশনাল নাম্বার হয়ে যেতে পারে। তো ইররেশনাল নাম্বার হোক, তাতে সমস্যা কি? আমাকে তো বলেছো নাম্বার তো, কোন ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা তো একদম। তাহলে ওই সংখ্যাগুলোর মধ্যে 100-র মধ্যে আছে তো একদম ঠিক আছে, তো 0 আর 10ই ধরবো। একজন ব্যক্তি তার আয়ের 12.12% নিত্য ব্যবহারের জিনিসপত্রের এবং বাকি 30% বাড়ি ভাড়ায় ব্যয় করেন। এভাবে তার কাছে 2940 টাকা আছে, তার বেতন কত টাকা সেটা জিজ্ঞেস করেছে। আয়ের 12.12% নিত্য ব্যবহারের জিনিসপত্র, বাকি 30% ভাড়ায় ব্যবহার করে। দেখো 12.5% প্লাস বাড়ি ভাড়ায় 30%, টোটাল কত খরচ করে ফেলেছেন উনি? 42.5%। বাকি টাকা কত? 100 বিয়োগ 42.5%। আচ্ছা, আমার যেটা মনে হয় প্রশ্নটা একটু গন্ডগোল আছে, কেন বলছি, কারণ দেখো যদি 42.5 বাদ দিই তাহলে এখানে টোটালটা 42.5% যদি এইটা হয়ে যায়, খরচ হয়ে যায়, বাকি ওর কাছে 50%-এর বেশি আছে তার কাছে টাকা। আচ্ছা ঠিক আছে, এবার করে তো দেখি এটা বাদ দিলে কি হচ্ছে। 57.5%, তবে এইটা বলছে 57.5% মানে হচ্ছে ওর কাছে পড়ে রয়েছে যেটা কিনা 2940 টাকা। করে দেখি আগে, তাহলে 100% কত, নয়তো অন্য একভাবে অন্য একটা জিনিস আহ, দেখতে হবে, কারণ বাকির হতো এখানে, বাকির 30%। ঠিক আছে, আমি দেখছি তাও। 57.5 ইন্টু 100, পার্সেন্টেজ সাইন আছে বটে, বাট এটা কেটে যাবে ওপর নিচে। এখানে কি হচ্ছে 2940 ইন্টু 100 ইন্টু আরও 10 গুণ করলাম, কারণ এখানে 57.5 মানে 57.5 ছিল, ওটাকে এই করে দিলাম। 25 দিয়ে কাটলে এটা 4 হবে, 25 দিয়ে কাটলে এটা 2 3 23 হবে। আচ্ছা এবার দেখো 23 দিয়ে কাটছে না, তো এই জায়গাটাই আমি বলছিলাম এখানে একটু গন্ডগোল আছে। আমার মনে হয় 12.5% ও খরচ করে, তাহলে ওর কাছে এখন পড়ে যাচ্ছে কত, ওর কাছে যদি টোটাল আয়, তার বেতন যদি এক্স টাকা হয়, তাহলে সে এক্স টাকার 12.5% খরচ করেছে, মানে 88.88% রয়েছে, সরি 87.5% রয়েছে। এবার সেই 87.5%-এর 30% খরচ করে, তার মানে হচ্ছে এর আরো 70% ওর কাছে রয়েছে। এইটা ইজুকাল টু 2940 সম্ভবত, এটা হলে মনে হয় হয়ে যাবে। ইন্টু 70/100 ইজুকাল টু 2940। আমি এখানে পয়েন্ট তুলে দিই, 875/100 ইন্টু 70/100, তাহলে এক্স ইজুকাল টু 2940 ইন্টু 100 ইন্টু 100 বাই 875 ইন্টু 70। এটা কেটে দিলাম, 7 দিয়ে কাটলে 4 7 28, 7 দুগুনি 14, 420। 25 দিয়ে কাটলে 4,
25 দিয়ে কাটলে 3 পঁচিশে 75, 125, 5। 35 দিয়ে কাটলে 35 অক্ষে 35, তারপরে হচ্ছে 70, তার মানে 2, 12। তারপরে কি হচ্ছে 12 ইন্টু 4 ইন্টু 10, 480। সরি, এখানে একটা জিরো কম হয়েছে। এখানে এখানে কিছু একটা জিরো কম হয়েছে। আচ্ছা, এখানে পয়েন্ট তোলার পরে আমি একটা 10 গুণ করা উচিত ছিল, সেই 10টার গুণ করিনি নাকি? আচ্ছা, এখানে এইটা এইরকম হতো আর কি। ঠিক আছে, একটা 10 এক্সট্রা হবে, তো এখানে আরও একটা 10 থাকবে। তো এটা হবে হচ্ছে 4800। আই গেস বুঝতে পারছো, এটা কোনো গোজামিল দিয়ে বেলানো না। এখানে একটা 10 এখানে মিসিং আছে, সেই 10টাকে এখানে লিখলাম, আর কিছু না। ওকে, তো এটা হবে হচ্ছে 4800, অপশান এ কারেক্ট। ওকে, তো এই আমাদের আজকের পুরো ব্যাপারটা, আজকে যে কটা অঙ্ক করার ছিল এই কটাই আজকে আলোচনা করছি। অল্প করে আলোচনা করছি, তার কারণ হচ্ছে যাতে তোমরা জিনিসগুলোকে খুব ক্লিয়ারলি আমি আলোচনা করতে পারি, তার জন্যই আমি ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু হবে না, এই পার্টটা কিন্তু এটা প্রশ্নের ভুল, যে বাকির 30% বাড়ি ভাড়া ব্যয় করেন, এরপর এভাবে না, এরপর তার কাছে এটা পড়ে থাকে। আচ্ছা, তো এই জায়গাটা হবে না, মানে এই পোর্শনটাও হবে না, একমাত্র এই পোর্শনটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা পারলে অবশ্যই বাড়িতে করবে, এবং করে হোমওয়ার্কের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। আমি এইটাই পরের দিন আবার আলোচনা করব, এটা দিয়েই শুরু করব। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। পরের দিনে আবার ভিডিওতে দেখা হবে।